মানে আগে যেটা বললাম এতক্ষণ ধরে যে গল্প চলছি, সেখানে সেসব ব্যাপার ভাবার পরে আমার তখন বারবার মনে হয় যে এরকম একটা মানুষের বেঁচে থাকা বা না থাকায় কার কি এসে যায়? মরবো, মরা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে ঠিকাদার লোকটি মানে যার ঠিকাদারিতে আমরা কাজ করি, তো এই ঠিকাদার লোকটির এটাই কিন্তু একমাত্র কাজ নয়। তার নিজস্ব বিজনেস আছে, গাড়ির বিজনেস। একটা মোটর গ্যারেজ আছে বেশ বড়সড়। সেখানে এই কোম্পানির যাবতীয় গাড়ি, সেগুলো সব মেরামতি হতে, সারাই হতে যায়। দামি দামি সব গাড়ি, কিন্তু নিয়মিত সেসব গাড়ির সারাই হচ্ছে। আর লোকটির নাম হচ্ছে মিঠু। মানে মিঠু হচ্ছে ডাক নাম, মানে ভালো নাম একটা আছে, মৃণাল, তবে সে নামে তাকে কেউ চেনে না। মিঠুবাবুর বয়স 40-এর শেষের দিকেই হবে, বা 50 ছুঁই ছুঁই। মানে চুলে কলপ দেয় না বলেই বোঝা যায় কতটা বয়সটা। তা চন্দ্রশেখরদা বলেছে যে মিঠুর গ্যারেজে গাড়ি পাঠাতে পাঠাতে গাড়িগুলোর নিজস্ব কল, কবজা, যন্ত্রপাতি সব একের পর এক রিপ্লেস হয়ে গেছে। যেটুকু পড়ে আছে তা কেবল শুধু ওই খোলসটুকু, মানে বাইরে থেকে দেখে টের পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ওটা বেশ ভালো একটা ব্র্যান্ড নিউ সুন্দর গাড়ি। কিন্তু যারা গাড়ি চালাচ্ছে, যেমন ড্রাইভারেরা, এই চন্দ্রশেখর দ্বারা এবং তার অন্যান্য যারা কলিগরা, যারা ওই বিল্ডিংয়েই থাকে, তাদের নিজস্ব থাকার জায়গা আছে, তারা কিন্তু জানে যে গাড়িগুলোর কী হাল হচ্ছে। আবার মিঠুবাবু আবার কার র্যালিতেও অংশ নেয়। কার র্যালি মানে কলকাতাতে খুব চলনসই একটা তো ভিনটেজ কার র্যালি, তাছাড়া আরও নানা রকমের কার র্যালি চলে। মানে সেটা, এগুলো যে এত কিছু হয় এই কোম্পানিতে না ঢুকলে আমি জানতেই পারতাম না। যাই হোক, মানে এটা মিঠুবাবুর একটা হবি, কার র্যালিতে অংশ নেওয়া। কার রেসিং, কার র্যালি, সবেতেই সে অনেক 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 পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে। মানে গাড়ি জিনিসটাই তার কাছে একটা ভীষণ একটা খুব প্রিয় একটা ব্যাপার। গাড়ির ব্যবসা তো করছেই। আর লোকটা যখন তখন অফিসের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে, মানে সব সময় তাকে কোনো না কোনো জায়গায় দেখা যাবে হঠাৎ হঠাৎ। এই কখনো হয়তো মিশাকে চিঠি লেখাচ্ছে, তো কখনো দেখা যাবে একতলায় গিয়ে ড্রাইভারদের প্রচণ্ড দাবড়াচ্ছে। মাঝে মাঝে আবার দোতলায় বড় সাহেবের খাস কামরার সঙ্গে লাগোয়া যে একটা বড় রিসেপশন রুম আছে, সেখানেও সে ঢুকে পড়ে। আর বড় সাহেবের যে সেক্রেটারি, তার সঙ্গে খোশ গল্প করে অনেকক্ষণ ধরে, খুব তেল মারে আর কি। আর ওই ঘরে একটা কালার ফটোকপি মেশিন আছে। আর আমার যে যাবতীয় যে আমার যে মানে কী বলবো, আমার যে জব রেসপন্সিবিলিটি, আমার যে কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে গোছা গোছা কাগজ কিংবা মোটা মোটা বই, 2 কপি 3 কপি করে সেগুলোর ফটোকপি করা। তো 3 তলাতে একটা ফটোকপি মেশিন তো আছে, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর বড় সেটার যখন মানে কপি করতে করতে তার যখন টোনার মানে যে কালিটা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, আর তখনও কাজ পড়ে রয়েছে, এই টোনার যতক্ষণ না বদল হচ্ছে, আমাকে দোতলায় ওই বড় সাহেবের ঘরের সঙ্গে লাগোয়া যে সেক্রেটারির যে রুমটা, সেখানকার ওই বড় ওই কালার ফটোকপি মেশিনে আমাকে তখন এই ফটোকপিগুলো করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই ঘরে গেলে আমার কিন্তু একটুও জিরিয়ে নেবার কি দুদণ্ড কাজে ফাঁকি দেবার কোনো উপায় থাকে না। বড় সাহেবের সেক্রেটারির মেজাজ প্রচণ্ড চড়া, খুব চড়া। একে তো সে অন্তঃসত্ত্বা, আর তার প্রসবের সময়ও খুব বেশি দেরি নেই। আর সবচেয়ে বড় কথা, তার গর্ভের সন্তানটি হচ্ছে বড় সাহেবের, এবং শোনা যাচ্ছে খুব শিগগিরই এরা সইসাবুত করে সম্পর্কটাকে একটা আইনের আওতায় এনে মুড়ে ফেলবেন। এসব জেনে বুঝেই মিঠুবাবু যখন তখন সেক্রেটারির ঘরে ঢুকে পড়ে, কারণ সেক্রেটারির তো অসীম ক্ষমতা, মিষ্টি মিষ্টি কথা বলে তাকে তেল দেয়, এটা সেটা উপহারও দেয়। নিজেও দেখেছি। আমি পেছন ফিরে মানে অনবরত ফটোকপি করে চললেও আমার কানে তো সবই আসে। তো হলো কি, মাসের 24 তারিখে হঠাৎ মিঠুবাবু আমাকে ডেকে পাঠালো তার ঘরে। ঘরটা ছোট খুপড়ি মতো, অধিকাংশ দিনই বন্ধ থাকে। সুরত এসে আমাকে বলল মিঠুবাবু ডেকে পাঠিয়েছে। আমি তো দুরু দুরু বুকে গেলাম সেখানে, জানি না হয়তো তাড়িয়ে দেবে, বলা যায় না। সম্পূর্ণ অবাক করে দিয়ে সে আমায় গোটা মাসের মাইনেটা ক্যাশ টাকায় হাতে ধরিয়ে দিল।
মাসের গোড়াতে তো জয়েন করিনি, আমি তো মাসের বোধহয় 6 তারিখ 9 তারিখ থেকে জয়েন করেছিলাম। কিন্তু তা বলে কিন্তু একটা পয়সাও কাটলো না, বরং হেসে হেসে বলল, কি কেমন লাগছে কাজ করতে? সাহেব তো আপনার কাজের জন্য আপনার ওপর খুব সন্তুষ্ট দেখলাম। তো আমি তো একা নই, গোটা অফিসের সবাই আজ মাইনে পেয়েছে, সব ক্যাশে। মানে গোটা অফিস বলতে যে শুধু যারা মিঠুবাবুর ঠিকাদারির আন্ডারে কাজ করে তারা নয়, সাহেবরাও সব মোটা ক্যাশে, তারা তাদের ক্যাশিয়ার বাবুর কাছ থেকে, সাহেব ক্যাশিয়ারের কাছ থেকে তারাও কিন্তু মাইনে পেয়েছে। কারোর টাকা হাতে গুনে দিচ্ছে ঠিকাদার মিঠুবাবু, তো কেউ পাচ্ছে ক্যাশিয়ারের হাত থেকে। তো সেই ছাঁটাই হওয়া লোকটির যে বউ, যার নাম লিউদা, সেই কোম্পানির কিন্তু ক্যাশিয়ার। কেমন 1.5-2 লাখ টাকার ক্যাশের বান্ডিল হাতে নিয়ে মিশা ইত্যাদিরা ওদের ওরকম মাস মাইনে 2তলা থেকে 3তলায় উঠে গেল। দোতলায় ওদের ক্যাশটা ছিল, দোতলায় একদম মানে আমাদের বড় সাহেবের ঘরের উল্টো দিকে, ওরা সব 3তলায় সব উঠে গেল। আর সেখানে বসে আছে নিপাট ভদ্র চেহারার এক বাঙালি, যিনি ব্ল্যাক মার্কেটে এই ডলারের রেট আজকে কত সেই হিসেবে বলছেন, আর সাহেবরা সেভাবে তাদের ওই ভারতীয় ক্যাশ দিয়ে সেখান থেকে ডলার কিনছে লোকটার কাছ থেকে। কেউ 1000 কিনছে, কেউ 1500, 2000। বড় সাহেবের ঘরে আলাদা করে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে, যাতে এখানে না আসতে হয় হুড়োহুড়ির মধ্যে। আর এখানে যারা আসছে তারা ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কেনাকাটি চলছে। দাম মোটামুটি ওদের জন্য একটু মানে কমই ধরা হয়, যাতে ওরা এটা মানে এত খুব মানে কি বলবো ভালো কাস্টমার। আচ্ছা, তারপর লোকটা অবশ্য আশ্বাস দিচ্ছে যে ডলার আজকে শর্ট পড়লে, যদি কোনো ক্রমে যদি ডলারের মানে না কুলোয় সবাইকে বিক্রি করতে করতে যদি শর্ট পড়ে, তাহলে সে কালকে আবার এনে দেবে। যদি কালকে রেট কীরকম হবে সে অবশ্য সে জানে না, গ্যারান্টি দিতে পারছে না, কিন্তু কালকে সে ডলার এনে দেবে। বলা যায় না, কালকে হয়তো রেট বেড়ে যেতে পারে। কাজে সবাই হুড়ুহুড়ি করে তখনই ডলারটা কিনছে। ডলারের রেট তো সাধারণত কমে না, মানে বাড়তির দিকেই থাকে। মিশা করলো কি, ঝপ করে 1000 খানেক ডলার কিনে নিয়ে আমার দিকে ফিরে বলল, তুমি আমাদের সঙ্গে লাঞ্চে যাবে? আমি বললাম, টলি ক্লাব? কারণ আমি তো জানি ওরা টলি ক্লাবে সব লাঞ্চ টাঞ্চ করতে চায়। আমার তো এটা মানে স্বতঃস্ফূর্ত প্রশ্ন। তো বলে, না, আমরা টলি ক্লাবে যাব না, আমরা ধাবায় যাব। সেই ধাবা, সেই যে কল্যাণদা বলেছিল ধাবা, সেই ধাবা। তো পেছন থেকে মিঠুবাবুর সঙ্গে সঙ্গে সঙ্গত করলো, ইয়েস, কাম উইথ আস, লজ্জা পাওয়ার কিছু নেই। উই ইট টিপিক্যাল ইন্ডিয়ান ফুড উইথ লটস অফ স্পাইসেস অ্যান্ড পেপার। হা 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 করে মিঠুবাবু একটু হাসি দিল। মিঠুবাবু যে কেন মাঝে মাঝে এত ইংরেজি বলতে যায়, আমি মাঝে মাঝে ভাবি, মানে মিঠু একেবারেই ইংরেজি পারে না, কিন্তু ওই সাহেবদের সাথে, শাসার সাথে তো বাংলা বলা চলে, তবু কেন জানি না খুব ইংরেজি বলার চেষ্টা করেন। আজকাল অবশ্য লাঞ্চ ব্রেকে আমার অন্য কাজ থাকে। প্রায় সপ্তাহখানেক যাবৎ ওই লাঞ্চ ব্রেকে আমি খুব ব্যস্ত থাকছি। কারণ সেটা কিন্তু মিশা বা মিঠুবাবুকে খুলে বলা যাবে না। আমি ইতস্তত করছি দেখে এরা সন্দেহ করে হয়তো কিছু লুকোচ্ছি। বলে, আপনার কোনো তাড়া নেই তো? না, তাড়া কেন, মানে লাঞ্চ ব্রেক তো, তাড়ার কি আছে? আমি একটা মোটামুটি জিনিসটাকে একটু চাপা দেওয়া, নর্মালাইজ করার চেষ্টা করি। মাইনের টাকাটা সঙ্গে করে নিয়ে ওদের সঙ্গে হাঁটতে থাকি উত্তরমুখ, মানে রাস্তায় নেমে উত্তর দিকে। আমার মনের মধ্যে খচখচ করে, হয়তো সে এখন অপেক্ষা করে রয়েছে আমার জন্য। আজ আমি মনে মনে বেশ কতগুলো গান ঠিক করে রেখেছিলাম তাকে গিয়ে শোনাবো বলে। বেশ কতক্ষণই বা লাগবে এই খাওয়া দাওয়ার পাট চুকে যেতে? 8 ঘন্টা বড় জোর। কর করে কতগুলো টাকা মাইনে পেয়েছি, সব তো উড়িয়ে দিলে চলবে না। প্রায় 15 দিন অনাহারে বা অর্ধাহারে থেকেছি। মশলাওয়ালা রোগন জোশ যেটা এখন ওরা অর্ডার করছে তন্দুরি রুটির সাথে, সেসব আমার পেটে সইবে কি, সব ভাবছি তখন। তো ধাবার কাছাকাছি যখন পৌঁছে গিয়েছি, একটা টুকটুকে লাল রঙের বেশ দামি গাড়ি
আমাদের পাশ দিয়ে চলে গেল। গাড়ি যে চালাচ্ছিল তার মাথার চুল সমস্ত পাকা, ধপধপে সাদা, গায়ে লাল টি শার্ট, আর তার পাশে বসেছিল ছোট্ট একটা ছেলে, বছর 3-4 বয়স হবে। তো গাড়ি যিনি চালিয়ে নিয়ে গেলেন, যে গাড়ির চালক, মিঠুবাবুকে হাতের ইশারায় একটা এরকম করে একটা সম্ভাষণ জানালো। আর মিঠুবাবু সঙ্গে সঙ্গে মিশাকে বলল, হ্যাভ ইউ সিন দ্যাট ম্যান? ওই যে লোকটা মার্সিডিস চালাচ্ছিল, বুড়ো, পাকা চুল, হি ইজ 70 years old, অ্যান্ড ইউ নো হু ইজ দ্যাট কিড? ওই বাচ্চাটাকে জানো? গেস হু? তো মিশা বলল, ওর নাতি হবে, গ্র্যান্ডসন। হুম, হলো না। দ্যাট লিটল বয় ইজ হিজ সান। হি স্টিঙ্কিং রিচ, প্রচুর টাকা, বুঝলে, প্রচুর টাকা। ওর বউকে দেখলে তোমার মনে হবে ওর নাতনি। একদম ইয়াং, 25-26, কি খুব বেশি হলে 28 বছর বয়স হবে। মিশা হাসতে থাকে। মিঠুবাবু টেবিল দখল করে আমাদের চেয়ার দেখিয়ে দেয়, বলে, মানি ক্যান বাই এভরিথিং। প্রচুর পয়সা লোকটার। তারপর আমার দিকে তাকিয়ে বলে, কি ভুল বললাম কিছু? এখন মিঠুবাবু আমাকে খাবারের দাম কিন্তু দিতে দিল না, সাশাকেও না। দীর্ঘদিন কম খেয়ে থাকার কারণে আমি খাবারটা পুরো খেতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে ওরা গেল পান সিগারেটের দোকানের দিকে, আর আমি ফিরতে লাগলাম একা। ওই ধাবাতে বসেই জেনেছিলাম কতগুলো ব্যাপার স্যাপার, যেমন মিশা পান খেতে খুব ভালোবাসে। এদেশে থাকতে থাকতে এমনকি জিভ ছোলা ব্যবহারের অভ্যাসও তার হয়ে গেছে, এবং ও হিন্দু। এমনি মুখে নিজেকে হিন্দু বলে প্রচার করছে তা কিন্তু নয়, ওর গুরু আছে, বেনারস না কোথায় যেন, রীতিমতো দীক্ষা টিক্ষা নিয়েছে, নিয়মিত ধর্মের ব্যাপারে ও পড়াশোনাও করেন। মিঠুবাবু তক্ষণই শুরু করে দিল হিন্দু ধর্মে নানা রকম সম্প্রদায় নিয়ে, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি, হরে কৃষ্ণ, ইস্কন ইত্যাদি নিয়েও সব বলল টলো। মিশা চুপ করে সব শোনে, কিছু বলে না। খাওয়া দাওয়ার শেষে যখন আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল খালি করছি, মিশা বলে যে ওর আগে একটা গুরু ছিল, মানে একজন গুরু ছিল, তাকে ছেড়ে এখনো তান্ত্রিক গুরুর শিষ্যত্ব নিয়েছে। মিঠু বাবা বিষম খায়, হাসি চেপে বলে, তান্ত্রিক মানে কাপালিক, নাকি এমনি জাস্ট তন্ত্রতন্ত্র সাধনা করে? মিশা স্থির দৃষ্টিতে চেয়ে থাকে মিঠুবাবুর দিকে। এই কাপালিক তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও ছিল, নরবলি টরবলি দিত, কত হবে, হার্ডলি 200-300 বছর আগের ঘটনা, তারপরেও থেকে থাকতে পারে। কপালকুণ্ডলা পড়েছেন তো আপনি? আমার দিকেই তাকিয়ে বলে। অতএব আমি সায় দিই মাথা নেড়ে। নরবলি? মিশা জিজ্ঞেস করে মিঠুবাবুকে, নরবলি এখন হয়? না, এখন আর কোথায়, সেসব বহু আগের ব্যাপার, অনেক বছর আগের ব্যাপার, অনেক দিন বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ আমলেই তো নিয়ম টিয়ম করে ওটা ব্যান করে দিয়েছে। রামমোহনের ইনিশিয়েটিভেই তো নাকি, না সরি, রামমোহন এটা তো সতীদাহ বন্ধ করা। এনিওয়ে, আমার নামটা এখন মনে পড়ছে না, তবে ব্রিটিশরাই ল পাস করে এগুলো বন্ধ করে দিয়েছে, এটা মিঠুবাবু বললেন। ওরা উল্টো পথে হাঁটতে থাকে। আমি এক ঝলক আমার নতুন ব্যবসার জন্য যে নামটা খুঁজছিলাম তা পেয়ে গেছি, কাপালিক। রোমান হরফে লিখব, সি দিয়ে, হ্যাঁ সি দিয়ে লিখব, CAPALIQUE। বেশ ফ্রেঞ্চ দেখতে হবে শব্দটা, আর সুরতকে বলতেও হবে ব্যাপারটা নিয়ে। অফিসে ফিরেই দৌড়ে উঠে যাই 3 তলায়, আমার অফিস ঘরে। ভেবেছিলাম 8 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব চুকবে, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। আর বেশি তো সময় নেই আমার হাতে। সে হয়তো অপেক্ষা করে আছে, বা অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে হয়তো সে ঘুমিয়ে পড়েছে। যা গরম এখন, আমার ঘরে না হয় সর্বক্ষণ এয়ার কন্ডিশনার চলছে। আমি ফোনটা তুলে নিই, নম্বর ডায়াল করার বেশ কিছু পর সময় কেটে যায়। আজ সে ফোন তোলে না,
আমার মা ধরে লাইন, কাকে দরকার? আমি মেয়ের নাম করে বলি তাকে ডেকে দিতে। মেয়ে আসে, বলে তুমি কালকে ফোন করো, আজ আমরা একটু ব্যস্ত আছি। 5 বছরের মেয়ে কেমন সুন্দর করে গুছিয়ে বলল, আজ আমরা একটু ব্যস্ত আছি। খুব সুন্দর বাংলা বলতে শিখেছে সে। নিশ্চয়ই ভালো ভালো বই পড়ে। আমায় দেখিয়েছিল একবার, উপেন্দ্র কিশোর সমগ্র 2 খণ্ড তার পড়া হয়ে গিয়েছে। যে বলেছিল, আমি বললাম থাক, পড়ুক আরো। আমি কাল ওকে আবার ফোন করব। কাল একের পর এক অনেক গান শোনাবো ফোনে। ওর সঙ্গে আমার যোগাযোগ রাখতে ফোনই এখন একমাত্র অবলম্বন। কম চেষ্টা করতে হয়েছে আমায় এ কদিন। প্রথমে তো সে ফোন করলেই লাইন কেটে দিত। ধৈর্য ধরে রোজ আমি নম্বর ডায়াল করতাম। এখন আর গরমের ছুটি প্রায় শেষ হয়ে চলেছে, এখনই তো দুপুরে তাকে বাড়িতে পাবার সময়। সে একদিন জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে ফোন করছো? আমি বললাম, খুব ঠান্ডা একটা জায়গা থেকে। অত গরমের মধ্যে সে উৎসাহিত হয়ে শুধু, ঠান্ডা জায়গাটা কোথায়? আমি বলি, খুব উঁচুতে, মেঘের খুব কাছে। আমি যে খুব উঁচু একটা গাছের উপরে থাকি। এখানে খুব হাওয়া দেয়, খুব ঠান্ডা, একদম গরম নেই, চারিদিক নিরিবিলি শান্ত। সে ধীরে ধীরে এসব বিশ্বাস করতে শুরু করে দেয়। আমি তাকে ফোনে গান শোনাতে থাকি, 1, 2, 3টে, যেদিন যতটা পারি। এমনি করতে করতে সে অভ্যস্ত হয়ে পড়ে আমার ফোনের ওপর। তাকে কোনো কথা জিজ্ঞাসা করি না, একবারের জন্যও বলি না কেমন আছো, কি খেলে আজ, কজন বন্ধু তোমার, কবে স্কুল খুলবে। কিচ্ছু জিজ্ঞেস করি না আগ বাড়িয়ে। বলবার হলে সে নিজে থেকে বলবে। ওসব জেনে তো আমি কিছু করতেও পারবো না। তার প্রাথমিক ভয়টা কাটিয়ে দেওয়া দরকার। সে আমাকে ভয় পায়। তাকে শেখানো হয়েছে যে আমাকে ভয় পেতে হয়, আমাকে ভয় করতে, ঘৃণা করতে। আজ 1.5 সপ্তাহ কি 2 সপ্তাহ হলো, কি আরও একটু বেশি সময় ধরে রোজ ফোন করে করে তার সেই ভয় আমি কিন্তু কাটিয়ে দিয়েছি। এখন তার নেশা ধরে গেছে, টেলিফোনে গান শুনবার নেশা। এ রেডিও টিভি নয়, রাস্তার লাউড স্পিকারও নয়, এ তার একান্ত নিজস্ব অনুষ্ঠান, অনুরোধের আসর। কোনো তবলা হারমোনিয়ামের সঙ্গ তাতে লাগে না। সুর ভুল হলে কি গানের কথা এদিক ওদিক হলেও কোনো ক্ষতি নেই। সে একটা একটা করে গানের নাম বলবে আর আমি গাইব। টিফিনের ছুটির শেষে সাহেবদের ফিরে আসবার সময় ঘনিয়ে এলে আমি তাকে বলি, রাক্ষসেরা ফিরে আসবে এখন। সেও বোঝে। রূপকথার গল্প পড়ে সেও জেনে গেছে যে রাক্ষসেরা ফিরে আসবার আগেই লুকিয়ে পড়তে হয়। বাকিটা আবার পরে।